Hello friends, welcome to my Target WBCS channel. আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার কাম ইউটিউবার। আজকে WBCS এর একটা লং পার্ট আলোচনা করছি এই ভিডিওতে। সেটা হলো মগধের উত্থান, মগধ সাম্রাজ্যের উত্থান। টোটাল পার্টটা সংক্ষেপে যতটা বিস্তারিতভাবে একটা ভিডিওতে বলা যায় এবং ইন্টারেস্টিংলি ভাবে বলা যায়, আমি সেইভাবেই তোমাদের ভিডিওটা দিচ্ছি। আশা করছি ভীষণ ভিডিওটা ভালো লাগবে এবং ইফেক্টিভ ভিডিও। মগধের উত্থান পার্টটা কিন্তু তোমাদের WBCS এ হিস্ট্রি পার্টে আছে এবং এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। সো চ্যানেলটিতে ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই যেটা বলবো, যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই এই ধরনের টার্গেট WBCS এর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এবং নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। মগধের উত্থান। ভারতের রাজনৈতিক ইতিহাস ষষ্ঠ শতাব্দী থেকে শুরু হয়। চারটে রাজ্যের মধ্যে বিবাদের ইতিহাস নিয়ে। কোন কোন চারটে রাজ্য? মগধ, কোশল, বৎস এবং অবন্তীর আধিপত্যর লড়াইয়ের জন্য। শেষমেশ মগধই সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে প্রমাণিত হয় এবং সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। মগধের প্রতিষ্ঠাতা জরাসন্ধ ছিলেন বৃহদ্রথের পুত্র, কিন্তু মগধের উত্থান শুরু হয় হর্ষঙ্ক বংশের মধ্য দিয়ে। বিস্তৃতি হয় শিশুনাগ ও নন্দবংশের মধ্য দিয়ে। শীর্ষে উঠেছিল মৌর্যদের শাসন। তো এবারে একটু আরেকটু ডিটেল আউটলাইন বলার জন্য বলছি, মগধের উত্থানের কারণ কি ছিল। ভৌগোলিক অবস্থান অত্যন্ত অনুকূল ছিল মগধের। গঙ্গা, সোন, চম্পা নদী ঘেরা মগধ ছিল নিরাপদ। মগধের প্রথম রাজধানী রাজগৃহ 5টি পাহাড়ের মাঝখানে সুরক্ষিত ছিল। অর্থাৎ এই প্রশ্নটার মানে, টপিকটার মানে হচ্ছে যে মগধের উত্থানের কারণ কি। অর্থাৎ এই যে চারটে রাজ্য বললাম প্রথমে নাম, মগধ, কোশল, বৎস, অবন্তী, এই চারটে রাজ্যের মধ্যে মগধ রাজ্য কেন উত্থান হলো এই কারণগুলো বলে দিচ্ছি। মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ, বর্তমানে রাজগীর, 5টি পাহাড়ের মাঝখানে সুরক্ষিত ছিল। নাম্বার 3, পরবর্তী রাজধানী পাটলিপুত্র ছিল প্রায় জল দুর্গ। গঙ্গা, গণ্ডক ও সোন নদীর সঙ্গম স্থলে অবস্থান পাটলিপুত্রকে দুর্ভেদ্য করে তুলেছিল। 4.4, মগধের পূর্বাঞ্চলে ছিল হস্তি সংকুল ঘন অরণ্য। এই ঘন অরণ্য ভেদ করে শত্রুর পক্ষে মগধ আক্রমণ ছিল নিতান্তই বাতুলতা। উপরন্তু ওই অরণ্য থেকে হস্তি সংগ্রহ করে নন্দরাজগণ এক বিপুল রণহস্তি বাহিনী গড়ে তুলেছিলেন। নাম্বার 5, গাঙ্গেয় উপত্যকার উর্বরতা ও পর্যাপ্ত বৃষ্টিপাত কৃষি পণ্যের উৎপাদনে সাহায্য করে মগধের রাজকোষ পূর্ণ রেখেছিল। লাস্ট পয়েন্ট, মগধের উত্থানের কারণ,
সেটা হলো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, বিশেষত লৌহ ছিল মগধের সামরিক শক্তির স্তম্ভ। ওকে, সো এবার আসবো হর্ষঙ্ক বংশ। হর্ষঙ্ক বা হর্যঙ্ক যে যে নামে বলে, হর্ষঙ্ক বংশ হচ্ছে 544 থেকে 413 খ্রিস্টপূর্বাব্দ এদের রাজত্বকাল। আমি টোটাল, কেননা একটা হর্ষঙ্ক বংশ বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা ভিডিও হয়ে যাবে, আমি সংক্ষিপ্ত সারটা প্রত্যেকটা টপিকের বলে দিচ্ছি এই ভিডিওতে। সো তোমরা শোনো, প্রয়োজনে লিখেও রাখতে পারো। হর্ষঙ্ক বংশ হলো প্রথম হলো বিম্বিসার। বিম্বিসারের রাজত্বকাল হলো 544 থেকে 492, 554 টু 492 বিসি। বিম্বিসারকে শ্রেণিক বলা হতো। বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা। বিম্বিসারের নেতৃত্বেই মগধের শক্তি ও প্রতিপত্তি বেড়ে উঠেছিল। কোশলরাজ প্রসেনজিতের ভগ্নী মানে ভাগ্নী কোশল দেবী বা মহাকোশলাকে বিয়ে করে তিনি কাশী রাজ্যের একাংশ লাভ করেন যৌতুক হিসেবে। এরপর বিম্বিসার লিচ্ছবিরাজ চেতকের ভগ্নী চেল্লোনা, মদ্র রাজকন্যা খেমা এদের বিয়ে করে রাজ্য বিস্তারের সুযোগ গ্রহণ করেন। বিম্বিসার অঙ্গরাজ্য জয় করেন। বিম্বিসারের রাজত্বকালে মহাবীর ও গৌতম বুদ্ধ তার সমসাময়িক ছিলেন। তারা মগধে নিজ নিজ ধর্মমত প্রচার করেন। বৌদ্ধ ধর্ম প্রচারে বিম্বিসার নিজেও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। গিরিব্রজ ছিল বিম্বিসারের রাজধানী। বিম্বিসার গিরিব্রজের পাশেই রাজগৃহ নামে একটি নতুন নগরের পত্তন করেন। বিম্বিসার চিকিৎসক জীবককে উজ্জয়িনীতে পাঠিয়েছিলেন যখন অবন্তীর রাজা প্রদ্যোৎ জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন। তার উপাধি শ্রনিক। তিনি প্রথম ভারতীয় রাজা যার একটি শক্তিশালী সৈন্যবাহিনী ছিল। সো নেক্সট আসবো অজাতশত্রু কুনিক। তার রাজত্বকাল 492 টু 460 বিসি, অর্থাৎ 492 খ্রিস্টাব্দ থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। 492 থেকে 460 খ্রিস্টপূর্বাব্দ। কি বলছে? লিচ্ছবি রাজকন্যা চেল্লোনার গর্ভজাত সন্তান হলেন অজাতশত্রু। পিতা বিম্বিসার কিন্তু গৌতম বুদ্ধের পরম ভক্ত ছিলেন। তার পুত্র পিতা বিম্বিসারকে তার পুত্র অজাতশত্রু হত্যা করেন এবং সিংহাসনের দায়িত্ব ছিনিয়ে নেন। স্বামীর শোকে কোশল দেবী অর্থাৎ বিম্বিসারের স্ত্রী মানে অজাতশত্রুর মা প্রাণ ত্যাগ করলে কোশলরাজ প্রসেনজিৎ ভগিনীর বিয়ের যৌতুক হিসেবে বিম্বিসারকে দেওয়া কাশী রাজ্যের অংশটি ফিরে পাওয়ার জন্য যুদ্ধ ঘোষণা করেন। বহুদিন যুদ্ধ চলার পর প্রসেনজিৎ বুঝতে পারেন যে এই যুদ্ধ আরো বহুদিন চলবে, তাই জন্য তার নিজ কন্যা সঙ্গে অজাতশত্রুর বিয়ে দিয়ে শান্তি স্থাপন করেন। দীর্ঘ 16 বছর যুদ্ধ করার পর অজাতশত্রু চাতুর্যের দ্বারা ভাজ্যি জয় করেন।
মূলত 3টি কারণে ভাজ্যি জয়লাভ সম্ভব হয়েছিল। এক, সুনিদ ও বৎসকর, এই 2 কূটনীতিক মন্ত্রী ভাজ্যির জনসাধারণের মধ্যে বিবাদের বীজ বপন করেছিলেন। নাম্বার 2, রথ মুসল নামক এক প্রকার রথ, যার সঙ্গে সাদা ধাতব দণ্ড লাগানো থাকত। 3, মহাশিলাকণ্টক, একটি যুদ্ধের যানবাহন যার থেকে বড় প্রস্তর ছোড়া যেত। তো এইভাবে কাশী এবং বৈশালী অর্থাৎ ভাজ্যির রাজধানী মগধের সঙ্গে যুক্ত হয়েছিল এবং সব থেকে শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল। অজাতশত্রু রাজগৃহে একটি দুর্গ নির্মাণ করেন, জলদুর্গ নির্মাণ করেন পাটালি গ্রামে গঙ্গার তীরে শত্রুদের ওপর নজর রাখার জন্য। নেক্সট পয়েন্ট বলবো উদয়ন, 460 to 440 বিসি, 460 থেকে 440 খ্রিস্টপূর্বাব্দ তার রাজত্বকাল। উদয়ন, অজাতশত্রুর মৃত্যুর পর তার পুত্র উদয়ন মগধের সিংহাসনে বসেন। তার রাজত্বকালে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো পাটলিপুত্রের রাজধানী পরিবর্তন হয়েছিল রাজগৃহ থেকে। উদয়নের পরে অনিরুদ্ধ মুন্ডা ও নাগদশক হর্ষঙ্গ বংশের এই 3 রাজার রাজত্ব করেন। এরা প্রত্যেকেই ছিলেন দুর্বল ও অত্যাচারী। বৌদ্ধ গ্রন্থে এদের 3 জনকেই পিতৃহন্তা বলে উল্লেখ করা হয়। নেক্সট পয়েন্ট, শিশুনাগ বংশ, 413 থেকে 345 খ্রিস্টপূর্বাব্দ, 413 to 345 বিসি। শিশুনাগ ছিলেন নাগদশকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাজারা শিশুনাগকে রাজা হিসেবে মগধের সিংহাসনে নির্বাচিত করেন। শিশুনাগ ছিলেন নাগদশকেরই মন্ত্রী ছিলেন একজন। সুযোগ বুঝে শিশুনাগ নাগদশককে হত্যা করেন। অবন্তীর প্রদ্যোৎ বংশ ধ্বংস করে তিনি সমগ্র পশ্চিম ভারত মগধের অন্তর্ভুক্ত করেন। এটি শিশুনাগের সবচেয়ে বড় কীর্তি। এইভাবে অবন্তী ও মগধের 100 বছরের পুরাতন সভ্যতার অবসান হয়। শিশুনাগ অস্থায়ীভাবে বৈশালীতে রাজধানী স্থানান্তরিত করেন। পরের রাজা হলেন শিশুনাগের পুত্র কালাশোক, কাকবর্ণ। শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক মগধের সিংহাসনে বসেন। তিনি বৈশালী এবং পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন, অর্থাৎ তিনি কালাশোক বৈশালী থেকে পাটলিপুত্রে রাজধানী স্থানান্তরিত করেন। তিনি বৈশালী নগরীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করেছিলেন 383 খ্রিস্টপূর্বাব্দে, 383 বিসি। সবকামী এই অধিবেশনের সভাপতি ছিলেন। নেক্সট হলো নন্দবংশ, লাস্ট হচ্ছে নন্দবংশ। প্রথম অক্ষত্রিয় অর্থাৎ ক্ষত্রিয় নয়, প্রথম অক্ষত্রিয় বংশ যেটি 100 বছর রাজত্ব করেছিল, নন্দবংশ। মহাপদ্মনন্দ, পুরাণ ও বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে জানা যায় যে মহাপদ্মনন্দ ছিলেন শূদ্র বংশজাত।
তিনি ছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা এবং তাকে একরাট বলে অভিহিত করা হয়। তাকে ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য গঠনকারী বলে অভিহিত করা হয়। কোশল ও কলিঙ্গ রাজ্য তিনি জয় করেছিলেন এবং জিনের ছবি নিয়ে এসেছিলেন জয় চিহ্ন হিসেবে। হস্তিগুম্ফা লিপি খারবেল থেকে নন্দবংশের কলিঙ্গ বিজয় সম্পর্কে জানা যায়। উত্তরাধিকারী হিসেবে তার 8টি পুত্র ছিল, কিন্তু তার কনিষ্ঠ পুত্রের নাম ছিল ধননন্দ। তাকে উগ্রসেনও বলা হতো। এবার বলবো লাস্ট টপিক ধননন্দ সম্পর্কে। ধননন্দের অপর নাম উগ্রসেন, প্রথমেই বললাম। ধননন্দ নন্দ বংশের শেষ রাজা। ধননন্দের শাসনকালে আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারতে 326 খ্রিস্টপূর্বাব্দে প্রবেশ করেন, কিন্তু ধননন্দের বিশাল সৈন্যবাহিনী গাঙ্গেয় উপত্যকার দিকে অগ্রসর হয়নি। গ্রিক গ্রন্থে ধননন্দকে অগ্রম বলে অভিহিত করা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্য ও কৌটিল্য নন্দবংশকে ধ্বংস করেছিলেন ধননন্দকে পরাজিত করে। ধননন্দ প্রজাদের ওপর করের বোঝা প্রচুর পরিমাণে চাপিয়ে দিয়েছিলেন, কারণ তাকে এক বিশাল সেনাবাহিনী রাখতে হয়েছিল। ফলে শূদ্রবংশীয় রাজার ওপর প্রজা সাধারণের ঘৃণা চরম আকার ধারণ করেছিল। শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য নামে এক তরুণের নেতৃত্বে প্রজারা নন্দবংশ ধ্বংস করে মগধের সিংহাসনে প্রতিষ্ঠিত হয় মৌর্য বংশ 321 বিসি, 321 খ্রিস্টপূর্বাব্দে। সো এই হলো আজকের যতটা সংক্ষেপে সম্ভব ইনফরমেশনটা দেওয়া যায় মগধের উত্থান সম্পর্কে বললাম ফর WBCS এর জন্য। যারা যারা চ্যানেলটি ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, বা আরও অন্য রকম ভিডিও পেতে চাও, বা তোমাদের এই রকম ভিডিও হলে আরও ভালো হয়, সাজেশনও দিতে পারো তোমরা কমেন্টে। সো আমি ডেফিনেটলি তোমাদের জন্য সেই মতোভাবেই ভিডিও বানাবো। কিপ ওয়াচিং দ্য ভিডিও, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে। ভালো থেকো, অল দ্য বেস্ট, বাই।